স্যার এই যে যারা বড় বড় বাড়িতে বানাচ্ছেন বা যারা হাই রাইজে থাকছেন ভবিষ্যতে বুক করে রেখেছেন, তাহলে কি করবেন? তারা তো কি আর সেটা হাতে পাবেন না, বা থাকার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? যদিও মানে বিষয়টা অপ্রিয় লাগবে শুনতে, তাহলেও বিষয়টা সত্যি যে এই ধরনের হাই রাইজ বিল্ডিংগুলো সত্যি আজকে আর থাকার উপযোগী অবস্থাতে নেই। তার কারণটা হচ্ছে, যদি কলকাতা ধীরে ধীরে সাবমার্জড হতে থাকে, যদি সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পেতে থাকে, তাহলে কিন্তু সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হবে এই বহুতলগুলো। এবং বেসিক্যালি আপনাকে আরেকটা তথ্য দিই, সেটা হচ্ছে যে বহুতলগুলো এগুলো কিন্তু কলকাতা ধ্বংসের পেছনে একটা বড় কারণ। তার কারণ হচ্ছে এই বহুতলগুলো প্রত্যেক দিন পাম্প করে মাটির তলদেশ থেকে প্রচুর পরিমাণে জলকে তুলে নেয়, এবং এই প্রচুর পরিমাণে জলকে তুলে নেয় বলে মাটির তলদেশ কিন্তু আরও দ্রুত গতিতে ফাঁপা হয়ে যাচ্ছে। এবং সেটা আচ্ছা, এই যে প্রচুর বৃষ্টি হয়, আমরা তো এই 2024টা দেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে সেই জায়গাটা কি ফিল করছে না? টোটাল শহরটাই তো ইট কাঠ পাথরে মোড়া, ফলে ন্যাচারালি মাটির মধ্যে কোনো জলই প্রবেশ করতে পারছে না। অর্থাৎ কলকাতাতে বেসিক্যালি জল রিচার্জ হয় না। বড় বড় শহরগুলোতে সেই কারণের জন্য বিচ্ছিন্নভাবে রিচার্জ পিট বানানো থাকে। কলকাতা কিন্তু যে অবস্থান ছিল অত্যন্ত সায়েন্টিফিক, বহু জলাধার ছিল বা পুকুর ছিল কলকাতা শহরের মধ্যে। সেই কলকাতা শহরের পুকুরগুলোকে পরপর গ্রাস করে ফেলা হয়েছে। আলটিমেটলি কেউ বাড়ি বানিয়েছে, কেউ অন্য কিছু করেছে, বেসিক্যালি চুরি হয়েছে পুকুরগুলো। এই যে পুকুরগুলোকে চুরি করা হলো, তখনও কিন্তু যারা করলেন তারা একবারও ভাবেননি যে অ্যাকচুয়ালি এই কলকাতাতে পুকুর চলে যাওয়াটাই কলকাতার মৃত্যুর একটা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে, যে কারণের জন্য কলকাতাতে সরাসরি মাটিতে কোনো জল প্রবেশ করতে পারে না। কিন্তু কলকাতা শহরের জনসংখ্যার চাপ বলুন, হাই রাইজ বিল্ডিংগুলোতে জলের সমস্যা বলুন, মাটি কত তলা পর্যন্ত বিল্ডিং নিতে পারে এই মুহূর্তে? খুব বেশি হলে 10 থেকে 12 তলা, তার বেশি নেওয়ার মতো ক্যাপাসিটি নেই কলকাতা। কিন্তু দেখা যাচ্ছে 25 তলা, 30 তলা, 42 তলা পর্যন্ত হচ্ছে। হ্যাঁ, তার মানে কোনো একটা পদ্ধতিতে এটা হচ্ছে। যে পদ্ধতিতে এটা হচ্ছে সেই পদ্ধতি কিন্তু কখনোই ভাবছে না যে এই পারমিশন যেগুলো দেওয়া হচ্ছে এতেই কিন্তু কলকাতার মৃত্যু হতে পারে। কলকাতার এই যে বিপুল জনসংখ্যা, তাদের যে এখানে একটা সংস্থান হয়ে আছে, সেই সংস্থানটা টোটালটাই চিরতরে হারিয়ে যেতে পারে। এগুলো কি হবে? আস্তে আস্তে মাটিতে বসে যেতে থাকবে, মাটিতে বসতে থাকবে। এবং যতই আপনারা খেয়াল করে দেখবেন যে যত বিশ্ব উষ্ণায়ন বাড়ছে ততই কিন্তু ভূমিকম্পের প্রবণতাও বাড়ছে, এবং সংখ্যা বেড়ে যাচ্ছে। কলকাতা আগে হয়তো 15 বছর 20 বছরে একবার হয়তো কাঁপতো, এখন আপনি দেখবেন প্রত্যেক বছর 3-4 বার করে কলকাতা কাঁপছে। এই যত কাঁপছে, মাটির তলার যে ফাইন সেডিমেন্টগুলো সেগুলো জলের সঙ্গে দ্রবীভূত হয়ে গিয়ে লিকুইফ্যাকশন ঘটছে, অর্থাৎ যেন মাটি দই বা ঘোলের মতো হয়ে যাচ্ছে, সারফেস স্লোপ দিয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসছে। আমাদের সবার অজান্তে পায়ের তলা থেকে একটু একটু করে মাটি সরে যাচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারছি না। আমাদের যে বাড়ি ঘর, কলকাতার এই যে বিস্তীর্ণ পরিসর যে বিষয়গুলো, সেটা টোটালটাই যেন একটা সাজানো বাগানের মতো, তলাটা ফাঁপা। তার তলা দিয়ে ভাগীরথী হুগলি নদীর জল প্রবেশ করছে, বাগজোলা ক্যানেলের জল প্রবেশ করছে, সরু সরু চ্যানেলগুলোর জল প্রবেশ করছে, আবার সেই জলগুলো বেরিয়ে যাচ্ছে, তারা মাটিকে ধৌত প্রক্রিয়ায় নিয়ে যাচ্ছে। কোনো সেখানে বাধা নেই, বিপত্তি নেই, অর্থাৎ সেটাকে কোনোভাবে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করা হয়নি। এই ঘটনাটা তো আজকে নয়, দীর্ঘদিন ধরে চলছে। ফলে বেসিক্যালি আমরা কলকাতার পরিকল্পনা করেছি শুধুমাত্র সারফেস প্ল্যানিং, বাইরের থেকে মাটিটাকে দেখেছি, সেই মতো একটা পরিকল্পনা করেছি, কিন্তু আমরা কলকাতার মাটির তলাটাকে স্টাডি করিনি। সেটা কিভাবে ডিগ্রেডেড হচ্ছে সেটাকে স্টাডি করিনি, কতটা পরিমাণে তার ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাকে স্টাডি করিনি, যার ফলে আলটিমেটলি কিন্তু কলকাতা ধীরে 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 তার স্টেবিলিটিকে হারাচ্ছে। এই যে স্টেবিলিটি হারানো, এটাই কিন্তু তার বিপর্যয়ের একটা বড়সড় ইঙ্গিত। আজকে সেই কারণের জন্য কলকাতায় আমরা বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাই। যে ইয়োশিন হিঞ্জ কলকাতার মাটির তলা দিয়ে গেছে, যে ফল্ট লাইনটা, সেই ফল্ট লাইনটাকে আমরা কেটে ফেললাম ভাগীরথী হুগলি তলার দেশ দিয়ে রেল লাইনটাকে নিয়ে যেতে গিয়ে। এই ইয়োশিন হিঞ্জ কিন্তু চুপ করে পড়েছিল শুধুমাত্র ভাগীরথী হুগলি নদীর পলিরাশির চাপে। আমরা কিন্তু কেটে সেই পলিরাশিটাকে সরানো। কিন্তু এই যে এই পলিরাশিটাকে সরানো হচ্ছে এবং তার সঙ্গে এই যে মেট্রো লাইনটা হতে গিয়ে বউবাজারের কি অবস্থা আমরা সবাই জানি, এগুলো যদি করাই হয়ে থাকে তাহলে কি সেই চ্যুতিরেখা সম্পর্কে, সেই ফল্ট সম্পর্কে তাদের ধারণা নেই? তারা তো অনেক বড় ধারণা আছে, কারণ এটা তো আর
তাহলে এটা করা হলো কেন? এটা তো নিশ্চিত বিপদকে ডেকে আনা। একেবারে এটা তো কারোর অজানা নয়। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দিষ্ট ম্যাপ আছে এবং সেই ম্যাপে ওরা পরিষ্কারভাবে এই সমস্ত বিন্যাসগুলোকে দেখিয়েছে। ফলে সেখানে তো অস্বীকার করার কিছু নেই, বা এটা এমন কোনো বিষয় নয় যেটা এই ম্যাপটা অন্য কেউ দেখতে পায় না, শুধুমাত্র জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াই দেখে, ব্যাপারটা তাও নয়, সবাই দেখতে পারে। করা হলো কেন? যখন এখানে ইয়োশিন হিঞ্জ রয়েছে তাহলে সেটাকে রেখে তো তার মতো তো বিপদকে ডেকে আনা, তাহলে এটা করা হলো কেন? অন্যদিকে গেলে কি হতো না কাজটা? হ্যাঁ ঠিক তাই। এটাই হচ্ছে স্বাভাবিক একটা প্রশ্ন যে অন্য যে কোনো দিক দিয়ে করা যেতে পারতো, ভাগীরথী হুগলি নদীর ওপর দিয়ে করা যেতে পারতো, অনেক কিছুই করা যেতে পারতো। সেটা না করে আমরা কিন্তু মাটির তলাদেশ দিয়ে করলাম, এবং করার ফলে ইয়োশিন হিঞ্জকে আমরা ওপেন করে দিলাম। আজকে এই যে ওপেন করে দিয়েছি যে কারণের জন্য, দেখুন আপনি যে কোনো প্রান্তে ভূমিকম্প হচ্ছে, কলকাতা তার জন্য কাঁপছে। নর্থ ইস্ট ইন্ডিয়াতে ভূমিকম্প হলো, কলকাতা কাঁপলো। গতদিন মায়ানমারে ভূমিকম্প হলো, কলকাতা কাঁপলো। আগের দিন বঙ্গোপসাগরে ভূমিকম্প হলো, কলকাতা কাঁপলো। অর্থাৎ আগে তার যে একটা সাস্টেনেবল রেঞ্জ ছিল, সেই ধরে রাখার ক্ষমতা ছিল, সেই ক্ষমতাটাই শহরটা হারিয়ে ফেলেছে, যার ফলে কলকাতা আস্তে 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 দুর্বল হয়ে যাচ্ছে। এবং এই দুর্বলতাই আলটিমেটলি মূল কারণ হচ্ছে তার তলদেশ থেকে মাটি সরে গেছে, তলদেশে জল নেই, সারফেসের মধ্যে অসংখ্য ক্র্যাক ফর্ম করে গেছে। তার যে লোড বিয়ারিং ক্যাপাসিটি, সেই লোড বিয়ারিং ক্যাপাসিটিটাই শহরটা হারিয়ে ফেলেছে, যার ফলে কলকাতা শহর আলটিমেটলি কিন্তু বিপর্যয়ের সম্মুখীন। আমরা তো বলি একেবারে প্রান্ত বিন্দুতে আমরা দাঁড়িয়ে আছি। আমরা বারবার আগে বলতাম যে এবারে তৈরি হতে হবে, আরও নতুন করে আমাদেরকে এগোতে হবে, কিন্তু এখন আর সেই জায়গাটা নেই। এখন আমরা একদম প্রান্তবিন্দুতে পৌঁছেছি। এবারে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিপর্যয়টাকে দেখতে হবে। হয়তো 2037 নয়, হয়তো 2040 খুব বেশি হলে, কিন্তু এর মধ্যেই এই ঘটনা পরপর ঘটতে থাকবে, এবং এই ঘটনা অলরেডি ঘটা শুরু হয়ে গেছে। আপনারা খেয়াল করবেন, সাগরদ্বীপ আইল্যান্ড ভাঙছে, কাকদ্বীপে গঙ্গা ভাঙছে, ডায়মন্ড হারবারে গঙ্গা ভাঙছে, এবং অন্যান্য প্রান্তেও আপনারা দেখতে পাবেন যে কন্টিনিউয়াসলি রিভার ব্যাংক ইরোশনের প্রসেসটা দ্রুত গতি সম্পন্ন হয়ে গেছে। তার মানে খুব বেশি হলে 2040, তাহলে হয়তো 2040-এর মধ্যে এমন একটা দিনও আমরা দেখতে পাবো যে আমরা যে জায়গাটায় বসে আজকে কথা বলছি, হয়তো দেখা গেল এই জায়গাটাতেও সমুদ্র চলে এলো। হ্যাঁ হতে পারে, যে মানে এমনও হতে পারে যে আপনি সি বিচে বসে কথা বলছেন, এমনও হতে পারে, বিষয়টা এরকম ঘটতেও পারে। আবার এমনও হতে পারে জায়গাটা সাবমার্জড হয়ে গেছে, কমপ্লিটলি পুরোটাই জলের তলায় চলে গেছে। অর্থাৎ বিষয়টা হলো যে ন্যাচারাল প্রসেস, প্রকৃতি সবসময় আমি তার উপরে আঘাত করছি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এগোনোর পরে প্রকৃতি বা প্রাকৃতিক পদ্ধতিগুলো কিন্তু তার যে প্রিভিয়াস যে কন্ডিশনটা, সেটাকে রিগেইন করার চেষ্টা করে, ফিরে পাওয়ার চেষ্টা করে। এই ফিরে পেতে গিয়ে সে কতগুলো অস্ত্রকে প্রয়োগ করে। সেই অস্ত্রগুলোর মধ্যে একটা হচ্ছে তার এরকম মৃত্তিকা ক্ষয়, একটা হচ্ছে সমুদ্রের জলের উচ্চতাকে বাড়িয়ে দেওয়া, আর একটা হচ্ছে বরফকে গলিয়ে ফেলা, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন ঘটানো। এবং এর মধ্যে দিয়ে আস্তে আস্তে কিন্তু আমরা চির হিমায়নের দিকে এগোচ্ছি।